হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা আজকে চলে এসেছি 30/10/2024 সেকেন্ড শিফটে এসএসসি এমটিএসএস যে এক্সাম ছিল সেই এক্সামের প্রশ্নপত্র নিয়ে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটা আজকের 41 নম্বর ক্লাস। এর আগে যে 40খানা ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসই কিন্তু এই এসএসসি এমটিএস 2024-এরই প্রশ্নপত্র। একের পর এক আমরা শিফট ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করিয়েছি। যারা তোমরা নতুন রয়েছো তো অবশ্যই বলবো তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, আগে যে ক্লাসগুলো করেছি যার প্লেলিস্ট পেয়ে যাবে তোমরা আমাদের ক্লাসের ডেসক্রিপশানে। তো সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। আমাদের এই টেলিগ্রাম চ্যানেল যেটা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে পেয়ে যাবে বা এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো ওখানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে গেলেও জয়েন হতে পারবে। টেলিগ্রামে জয়েন করলে তোমরা কিন্তু ওখানে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারবে। সমস্ত জব রিলেটেড আপডেট তোমরা পেয়ে যাবে এখানে। এর পাশাপাশি হচ্ছে তোমাদের এই যে ক্লাসের নোটিফিকেশান ওখানে পেয়ে যাবে বা তোমাদের এক্সাম রিলেটেড সকল প্রকার আপডেট কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এই জন্য বলছি যে সবাই টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। এবার চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, হিন্দি উপন্যাস ঝুটা সাজ। এই ঝুটা সাজ কে লিখেছেন বলো? এটা একটা হিন্দি উপন্যাস, এটা লিখেছেন হচ্ছেন যশপাল লিখেছেন, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তারপরে আটলু ইদু নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাংস্কৃতিক উৎসব? এটা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাংস্কৃতিক উৎসব? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 লাক্ষাদ্বীপের সাংস্কৃতিক উৎসব। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 দমন ও দিউ। এখান থেকে দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট কিছু তথ্য তোমাদের জন্য দিয়েছি। দেখো দ্বিতীয় সর্বোচ্চ জিজ্ঞেস করছে, কিন্তু সবসময় যে সর্বোচ্চ জিজ্ঞেস করবে এটা কিন্তু নয়, দ্বিতীয়টাও জিজ্ঞেস করতে পারে, যেটা কোশ্চেনে তোমরা দেখতে পেলে। এখান থেকে যেটা জেনে রাখবে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। খুবই ইম্পর্ট্যান্ট একটা, এটা কিন্তু এখান থেকে বহুবার কোশ্চেন এসছে। পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যার সাক্ষরতার হার পুরুষদের হচ্ছে 82.10 আর মহিলাদের 65.46। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হিসাবে 96.2 সাক্ষরতার হার নিয়ে সর্বোচ্চ রয়েছে এবং প্রথম স্থানে রয়েছে গিয়ে কেরালা। তাহলে সাক্ষরতার দিক থেকে প্রথম স্থানে রয়েছে গিয়ে কেরালা। তারপরে সর্বনিম্ন রয়েছে, এটা তো তোমরা সবাই জানো যে বিহার কত পার্সেন্ট? 61.8%। আর দ্বিতীয় সর্বোচ্চ 2011 সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশ সাক্ষরতার হারের প্রায় 66.95 সহ ভারতের দ্বিতীয় সাক্ষরতার হার ছিল। দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার। আর এখানে কি দিয়েছে? দ্বিতীয় সর্বোচ্চ। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। দৌলতাবাদের চাঁদ মিনার হলো একটি 210 ফুট উঁচু টেপারিং টাওয়ার যা ড্যাশ তলায় বিভক্ত। কটি তলা রয়েছে? দৌলতাবাদের চাঁদ মিনার একটি 210 ফুটের উঁচু টেপারিং টাওয়ার যেটা চারটা তলায় বিভক্ত রয়েছে, 4টা তলা। এই চাঁদ মিনারটি মহারাষ্ট্রের দৌলতাবাদে অবস্থিত। 1445 খ্রিস্টাব্দে রাজা আলাউদ্দিন বাহমানি দুর্গ দখলের স্মরণে এটি নির্মাণ করেছিলেন। আর চাঁদ মিনার দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটির দ্বারা অনুপ্রাণিত। কুতুব মিনারের মতো কিছুটা দেখতে হয় চাঁদ মিনার। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিড ও ক্ষারের জন্য একটি প্রাকৃতিক নির্দেশক? অ্যাসিড এবং ক্ষারের জন্য প্রাকৃতিক নির্দেশক যেটা, সেটা হচ্ছে চীনা রোজ হইবে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কোন গ্রন্থটি পণ্ডিত সারঙ্গদেব রচনা করেছিলেন? রচনা করেছেন কোনটা?
সেটা হচ্ছে সঙ্গীত রত্নাকর। সঙ্গীত রত্নাকর অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও, সঙ্গীত রত্নাকর সঙ্গীতের উপর প্রথম লেখা পরিচিত গ্রন্থটি সারঙ্গদেব দ্বারা রচিত হয়েছিল। সঙ্গীত রত্নাকরকে সঙ্গীত ও নৃত্যের সাগর বলা হয়। এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীত বিদ্যা সংক্রান্ত পাঠ্য। তাই সঙ্গীত রত্নাকরকে সঙ্গীত ও নৃত্যের সাগর বলা হয়। গ্রন্থটি 7টা অধ্যায়ে বিভক্ত। প্রথম 6টি অধ্যায়ে স্বরগতাধ্যায়, রাগ বিবেকাধ্যায়, প্রকিরণকাধ্যায় আর হচ্ছে প্রবন্ধাধ্যায়, তারাধ্যায় এবং বাদ্যাধ্যায়। তো এই 6টা ভাগ রয়েছে। প্রথম এই প্রত্যেকটা ভাগ একটু পড়ে নেবে তোমরা। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ভারতীয় সংস্কারক জ্যোতিরাও ফুলে প্রাথমিকভাবে ভারতীয় সমাজের কোন সামাজিক মন্দের সমালোচনা করেছিলেন? ভারতীয় সংস্কারক জ্যোতিরাও ফুলে বলো। বহুবার আলোচনা করেছি বর্ণ বৈষম্যর নিয়ে কিন্তু সমালোচনা করেছিলেন। সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত জ্যোতিরাও ফুলে দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সত্যশোধক সমাজ। 8 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ 2 কক্ষের রাষ্ট্রীয় আইনসভা রয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্রীয় আইনসভা এটা রয়েছে কর্ণাটক রাজ্যে। ভারতের 6টা রাজ্যে দ্বিকক্ষীয় বিশিষ্ট আইনসভা রয়েছে। সেই 6টা রাজ্য কী কী না হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার এবং উত্তরপ্রদেশ। এই 6খানা রাজ্য। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? দুটো বিবৃতি এখানে দেওয়া রয়েছে, ভুল কোনটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। 1833 চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর জেনারেলের পদবি পরিবর্তন করেছে। ভারতের গভর্নর জেনারেল হিসাবে নামকরণ করা হয়েছে। বাংলার গভর্নর জেনারেলের পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নামকরণ করা হয়েছে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, লর্ড উইলিয়াম বেন্টিং। তো এই দুটোর মধ্যে ভুল কোনটা? তো দুটোর মধ্যে কোনোটাই ভুল নয়, অর্থাৎ এ এবং বি দুটোই কিন্তু একদম সঠিক বলা রয়েছে, তার জন্য কোনোটাই ভুল নয়। এরপর দেখো 10 নম্বর, কাবাডিতে পয়েন্ট স্কোর করতে একজন রেডারকে যে লাইনটি অতিক্রম করতে হয় তার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? কাবাডি খেলা দেখেছো তোমরা নিশ্চয়ই। তো সেখানে যেটা বাল্ক লাইন যদি কভার করে তাহলে সেটা কিন্তু পয়েন্ট পায়। পয়েন্ট পেতে গেলে ওই বাল্ক লাইন অতিক্রম করতে হবে। তো 10খানা কোশ্চেন হলো। বাকি 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, যারা তোমরা ক্লাসটি এখনও লাইক করোনি, অনেকে কিন্তু লাইক করোনি কিন্তু এখনও পর্যন্ত, তো যদি ভালো লেগে থাকে বা পরবর্তীতে এই ধরনের ক্লাস যদি পেতে চাও, এমটিএসের জন্য সকল প্রকার জিকে ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিও মাধ্যমে ইউটিউবেই দেওয়া হবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, এবং তারই পাশাপাশি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। সাবস্ক্রাইব না করে রাখলে তোমাদের কিন্তু ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পাবে না, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামে জয়েন থাকলে ক্লাস তো যখনই আপলোড করব সেটা তোমরা জেনে যাবে। বা টাইমিংসটা মনে রাখো, প্রত্যেক দিন 6:30 ঠিক 6:30 PM ক্লাস আসে, একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস, ভিডিও ক্লাস। আর তোমরা যদি আমাদের এমটিএস ব্যাচে জয়েন হতে চাও, এমটিএস 2025-এর জন্য আমাদের ব্যাচ কিন্তু অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। তো ব্যাচে জয়েন হতে গেলে তোমাদেরকে 199 টাকা পেড করতে হবে, মাত্র 199 টাকা। 199 টাকায় তোমাদের সমস্ত কিছু নোটস দেওয়া হবে। তো কিভাবে পেড করবে তার প্রসেস আমরা বলে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে মেসেজ করলে পেমেন্ট করার পরেই তোমাদেরকে আমরা
এই যে স্ক্রিনে 4খানা পিডিএফ দেখতে পাচ্ছ, 4খানা পিডিএফের ফ্রন্ট পেজ। একটা রয়েছে প্রিভিয়াস ইয়ার, যেখানে 6200 এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে, মানে যে পিডিএফটা শুধু এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি অন্যান্য এক্সামের জন্য হেল্পফুল হবে, সেইভাবে পিডিএফটা বানানো রয়েছে। শুধু প্রশ্ন উত্তর নয় কিন্তু, এটা মাথায় রাখবে। আর হচ্ছে স্ট্র্যাটেজিকে রয়েছে 14খানা টপিকের উপর, যেটা এমটিএসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো। কারেন্ট অ্যাফেয়ার রয়েছে 2024, আর হচ্ছে ইংলিশ। তো এই 4খানা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট করার সাথে সাথে, যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। আর বাকি ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার 2025 বা জিকের যে আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি আগে বা আরও করাবো, সেগুলোর পিডিএফ এবং ইংলিশের কিছু নোটস, তো এগুলো তোমরা কিন্তু সব আমাদের পেয়ে যাবে কোথায়? প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপও রয়েছে, যেখানে শুধুমাত্র এই যারা ব্যাচ পারচেজ করবে তারাই ওখানে থাকতে পারবে। তো তোমরা যদি নিতে চাও, ব্যাচে যদি জয়েন হতে চাও, তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এবার চলো দেখে নিই আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? প্রদত্ত সূত্রের ভিত্তিতে বক্তব্যটি চিহ্নিত করুন। তিনি একজন প্রশংসিত ভারতনাট্যম নৃত্যশিল্পী। তিনি পদ্মশ্রী 2016 পুরস্কারের প্রাপক। বলে দুটো কথা বলা রয়েছে, তো এখান থেকে আমাদের নামটা চিহ্নিত করতে হবে। তিনি একজন প্রশংসিত ভারতনাট্যম নৃত্যশিল্পী, তিনি পদ্মশ্রী 2016 পুরস্কারের প্রাপক। তিনি হচ্ছেন প্রতিভা প্রহ্লাদ। প্রতিভা প্রহ্লাদ, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। নিচের কোন লোকনৃত্য বৈশাগু উৎসবের সময় পরিচালিত হয়? বাগুড়ম্বা। বাগুড়ম্বা লোকনৃত্য, যেটা বৈশাগু উৎসবের সময় পরিচালিত হয়। বৈশাগু উৎসব, যেটা হচ্ছে ভারতের আসাম রাজ্যের সাথে জড়িত। এটি একটি নতুন বছরের উৎসব বা প্রতি বছর বৈশাখ মাসে এপ্রিলের মাঝামাঝি বড়ো কাছারিদের দ্বারা উদযাপিত হয়। উৎসবটি প্রথম দিনে গরুর পূজা দিয়ে শুরু হয় এবং তাদের সর্বোচ্চ ঈশ্বর বাথৌ, ভগবান শিবের সাথে পরিচিত বাথৌ এর পূজা দিয়ে চলতে থাকে। আর বাগুড়ম্বা, এটা হচ্ছে আসামের একটি লোকনৃত্য বা বড়োদের মাধ্যমে পরিবেশিত হয়। বড়ো সম্প্রদায় যে মানুষদের দ্বারা কিন্তু এটা পরিবেশিত হয় বাগুড়ম্বা। তাহলে বাগুড়ম্বা এবং বৈশাগু উৎসব, তাহলে বাগুড়ম্বা লোকনৃত্য, যেটা আসামের বড়ো সম্প্রদায় দ্বারা এটা পরিবেশিত হয়ে থাকে, এবং তার সঙ্গে বৈশাগু উৎসব, এটাও কিন্তু আসামের, যেটা বড়ো সম্প্রদায়ের দ্বারা উদযাপিত হয়ে থাকে। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। সায়ানো ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সায়ানো ব্যাকটেরিয়া, এটা কোন রাজ্যের অন্তর্গত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 উৎপাদকের মধ্যে পড়ছে কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া। 14 নম্বর, 10ই এপ্রিল 2023 ভারত সরকার ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে ড্যাশ গ্রামের পর্যটন অবকাঠামো এবং সুযোগ সুবিধা চালু করেছে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 সীমান্ত গ্রামে। কোন বছরে রোহন বোপান্না লন টেনিসে পুরুষদের ডাবল বিভাগে বিশ্বের 1 নম্বর হন? রোহন বোপান্না 2024 লন টেনিস পুরুষদের ক্ষেত্রে বিশ্বের 1 নম্বর হন। 16 নম্বর কোশ্চেন। সামুদ্রিক পরিখা বা সমুদ্র তলের সংকীর্ণ নিম্নচাপগুলি এই কারণে গঠিত হয়। কোন কারণে গঠিত হয়? সামুদ্রিক পরিখা বা সমুদ্র তরঙ্গের সংকীর্ণ নিম্নচাপগুলি তৈরি হয় টেকটোনিক কার্যকলাপের কারণেই কিন্তু এটা হয়ে থাকে। 17 নম্বর দেখো, 0.002609 নম্বরে উল্লেখযোগ্য পরিসংখ্যানের সংখ্যা, সেটা হচ্ছে 4খানা। এই যে 2409, এই 4।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলির একটি প্রধান বৈশিষ্ট্য নয়? মৌলিক যে কর্তব্য, আমরা আগের দিনও মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করেছি, তার আগের দিনও আলোচনা করেছি। মৌলিক কর্তব্য নিয়ে আমরা কিন্তু রেগুলার কম বেশি আলোচনা করছি। তো মৌলিক কর্তব্যগুলির একটি প্রধান বৈশিষ্ট্য নয়, সেটা কোনটা না? সেটা হচ্ছে এই যে এগুলি আইন দ্বারা প্রয়োগযোগ্য বা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এটা কিন্তু ভুল। মৌলিক কর্তব্য এটা আইন দ্বারা প্রয়োগযোগ্য বা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে না, ঠিক আছে? কিন্তু যেগুলো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে সেগুলো দেখো, 3টে অপশান রয়েছে। এটি অন্যায় বিচারযোগ্য। 1, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আর মৌলিক দায়িত্বগুলি নাগরিক এবং নৈতিক উভয়ের প্রকৃতির। নাগরিক এবং নৈতিক উভয় প্রকৃতির কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন, তাদের নিজ নিজ নির্মাতাদের সঙ্গে স্মৃতিস্তম্ভ মেলান। স্মৃতিস্তম্ভ দেওয়া রয়েছে আর এপাশে নির্মাতা দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট কী রয়েছে না, দিল্লির জামে মসজিদ কে নির্মাণ করেছেন বলো? দিল্লির জামে মসজিদ এটা নির্মাণ করেছেন কে? শাহজাহান। এলাহাবাদ দুর্গ কে করেছে? কে করেছে? আকবর। কুইলা আই কুনহান মসজিদ, কুইলা আই কুনহান মসজিদ এটা নির্মাণ করেছেন হচ্ছে শের শাহ। আর সম্বলের জামে মসজিদ এটা করেছে হচ্ছে বাবর। দেখো দিল্লির জামে মসজিদ শাহজাহান, সম্বলের জামে মসজিদ বাবর। এইগুলো কিন্তু এই চারটা কিন্তু কোথায় কে স্মৃতিস্তম্ভগুলো কে নির্মাণ করেছে, এই চারটা থেকে 4খানা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো এগুলোও কিন্তু তোমাদেরকে আলাদা আলাদাভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 3, 4, 2, 1, তাই তো? অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক 2023 একটি অগ্রগতি পর্যালোচনা অনুসারে বিহার রাজ্যে বহুমাত্রিকভাবে দরিদ্র হেড কাউন্ট রেশিও মোট জনসংখ্যার শতাংশ কত? 2023 জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক 2023 অনুসারে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, 33.76%। 33.76। নিচের কোন নদী মধ্যপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়েছে যে নদী সেটা হচ্ছে বেতোয়া। বেতোয়া অপশান নাম্বার 4 সঠিক আনসার। মধ্যপ্রদেশের মধ্য দিয়ে অনেক নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে রয়েছে নর্মদা রয়েছে, সোন রয়েছে, শিপ্রা, তাওয়া, কালী সিন্ধু আর হচ্ছে বেতোয়া, এগুলো রয়েছে। 22 নম্বর, জুলাই 2023 অনুযায়ী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঠিক অ্যান্সার অজিত ডোভাল। অজিত ডোভাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23 নম্বর, কচ্ছ উপসাগরে মাথায় অবস্থিত কোন বন্দরটি মুম্বাই বন্দরের চাপ কমাতে সাহায্য করেছে? মুম্বাই বন্দরের চাপ কমাতে সাহায্য করেছে যে বন্দরটি সেটা হচ্ছে কান্ডোলা বন্দর। অপশান নাম্বার 3 কান্ডোলা বন্দর। 24 নম্বর, SAPAP তে ক্ষমতায়ন মডেলের 3টা উপাদান কী কী? SAPAP তে ক্ষমতায়ন মডেলের 3টা উপাদান, সেই 3টে উপাদান কী কী না হচ্ছে সামাজিক সংহতি, পুঁজি গঠন এবং দরিদ্রদের সক্ষমতা বৃদ্ধি, এই 3টি। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে মনে রাখতে হবে। তো যারা মাঝপথে ক্লাস ছেড়ে চলে গেছে তারা কিন্তু এই ইম্পর্টেন্ট নোটসগুলো পাবে না। আর তোমরা যারা দেখছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটাকে এতদূর শেষ পর্যন্ত দেখার জন্য। এই নোটসটা দেখো তোমাদের জন্যই উপযোগী। দেখো ক্লাসগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখলে সেটা তোমাদের নলেজটা বাড়বে। সেটা আমার কিছু সমস্যা হবে না, দেখলে কাদের সমস্যা হবে? তোমাদেরই সমস্যা হবে। তো এই জন্য রেগুলার ক্লাসগুলো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমরা যেগুলো এক্সট্রা ডিটেলস দেওয়ার দরকার সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কোশ্চেনটা দেখো,
আর এখানে এক্সট্রা ডিটেলসগুলো ভালো করে মনে রাখো। এই যে SHG, এখান থেকে দেখো ফুল ফর্ম জিজ্ঞেস করে, বা যে কোনো একটার ধরো S এর অর্থ কী, বা H এর বা G এর অর্থ জিজ্ঞেস করে। তো SHG, যার ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, আর SAPAP, সাউথ এশিয়ান পভার্টি এলিভেশন প্রোগ্রাম। বোঝা গেল? 1995 সালে অন্ধ্রপ্রদেশে কুড়িতার দরিদ্র মণ্ডলে এই SAPAP পাইলট প্রকল্প শুরু হয়। SAPAP মডেলটি দরিদ্রদের SHG অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীতে একত্রিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসাবে সামাজিক সংগতিকরণ প্রক্রিয়াটিকে বিবেচনা করেছিল। 1992 থেকে 93 সালে গ্রামীণ এলাকায় স্বসহায়ক গোষ্ঠীগুলিকে অর্থাৎ SHGS আর্থিক সহায়তা প্রদানের জন্য, এই যে এটার অবশ্যই ভালো একদম ইম্পর্ট্যান্ট, যেটা এই MTS-এরই এই 2024-এরই কোশ্চেন এসেছিল, আগে আলোচনা করে ফেলেছি এটা। নাবার্ড দ্বারা স্বসহায়তা গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করে হয়েছিল। কার দ্বারা? নাবার্ড দ্বারা এই স্বসহায়তা গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করা হয়েছিল। খুবই ইম্পর্ট্যান্ট এই তথ্যটা, লাস্টের তথ্যটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছ, CGL 2023, CHSL 2021, CPO 2022 প্রত্যেকটা এক্সামে আসছে, এবং এর সঙ্গে তোমরা MTS 2024টাও অ্যাড করে দাও, ঠিক আছে? MTS 2024-এও এসছে এটা। এরপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। হরপ্পা সংস্কৃতির অন্যতম স্থান প্রাক স্বাধীন ভারতের নিচের কোন রাজ্যে পাওয়া গিয়েছিল? বলো, কোন রাজ্যে পাওয়া গেছিলো? এটা পাওয়া গেছিলো পাঞ্জাব রাজ্যে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, যারা শেষ পর্যন্ত দেখেছো। যদি ভালো লেগে থাকে, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি বা কমেন্ট করোনি, তো লাইক কমেন্ট অবশ্যই করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আমরা তো অলরেডি আমাদের ইউটিউবে 15,000 সাবস্ক্রাইব অতিক্রম করে ফেলেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তোমরা আমাদের পাশে থাকলে আমরা কিন্তু তোমাদের সমস্ত আমাদের যতটা সাধ্য মতো আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করে যাব। চ্যানেলটাতে অবশ্যই যুক্ত থাকো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এখানে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবে। সমস্ত প্রকারের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই জয়েন করে ফেলো। আর PDF যদি নিতে চাও তো মেসেজ করো, নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করবে।